আছে? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা ট্রান্সফরমার সম্পর্কে বোধহয় আগামী 2-3টা ক্লাস পর্যন্ত সময় পাবো, তার বেশি সময় পাবো না, কারণ এরপরে আমাদের ইন্ডাকশন মোটর শুরু করতে হবে। আমাদের ইন্ডাকশন মোটরের আরও কাছাকাছি যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা আসলে সেটা করে উঠতে পারি না। তাহলে আজকে আমরা তাহলে আমরা শুরু করি ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। এখন আমরা যখন ট্রান্সফরমারকে অনলোড অবস্থায় বা অফলোড অবস্থায় রাখি, ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ আছে, সেকেন্ডারি ভোল্টেজ আছে, তাই তো? অফলোড অবস্থায় সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ হচ্ছে E2। সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ ছবি আঁকি, তারপর বোঝানোর চেষ্টা করি। ট্রান্সফরমার এটা হচ্ছে প্রাইমারি সাইডে ইনডিউসড ভোল্টেজ হচ্ছে E1, সেকেন্ডারি সাইডে ইনডিউসড ভোল্টেজ হচ্ছে E2, তাই তো? ট্রান্সফরমার যখন লো লোড অবস্থায় আছে, অর্থাৎ এইখানে যদি কোনো লোড না লাগানো থাকে, তাহলে এই ভোল্টেজটা যদি V2 হয়, তাহলে E2 ইকুয়াল টু হবে V2। যদি কন্ডিশন কি, যদি ট্রান্সফরমারে কোনো লোড না লাগানো থাকে, নো লোড অবস্থায় ট্রান্সফরমারের E2 ইকুয়াল টু V2, অর্থাৎ সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ এবং টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল মানে হচ্ছে কি, ট্রান্সফরমার থেকে যে দুটো টার্মিনাল বের হলো তার এগেইনস্টে কতটুকু ভোল্টেজ আছে, আর ট্রান্সফরমারের যে কয়েলের ভিতরে কতটুকু ভোল্টেজ ইনডিউসড হয়েছে। যখন নো লোড অবস্থায় থাকবে তখন এই দুইটা সমান। কিন্তু যদি এখন ট্রান্সফরমারে একটা লোড লাগিয়ে দেই, তাহলে ট্রান্সফরমার থেকে একটা কারেন্ট ড্র করতে থাকবে I2। এই I2 কারেন্ট ড্র করার জন্য এই E2 এবং V2 তখন নট ইকুয়াল হয়ে যাবে। E2 এবং V2 নট ইকুয়াল হয়ে যাবে। এখন E2 এবং V2 যে ইকুয়াল হচ্ছে না, কম বা বেশি হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ট্রান্সফরমারের টার্মিনাল ভোল্টেজের সাথে ইনডিউসড ভোল্টেজের একটা পার্থক্য, এটাকে আমরা ভোল্টেজ রেগুলেশন হিসেবে ট্রিট করব। 100% দিয়ে কিভাবে করব একটু পরে দেখি, ওকে? এখন এই কাজটা হচ্ছে কেন, টার্মিনালের ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে কেন? আমি তো জানি যে ট্রান্সফরমার ভোল্টেজ ফিক্সড হওয়ার কথা। এই ভোল্টেজ ফিক্স না থাকার দুইটা কারণ আছে। কারণ হচ্ছে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট তো সবাই পড়ছি আমরা। ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতরে আমরা দেখিয়েছিলাম সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে এখানে থাকবে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ E2, এখানে থাকবে সেকেন্ডারি কি কয়েল রেজিস্ট্যান্স, আর একটা থাকবে রিঅ্যাকট্যান্স, এখানে থাকবে আমার লোড, এটা এখানে যাবে I2 কারেন্ট, এটা হচ্ছে X2, হচ্ছে R2, এটা হচ্ছে V2, তাই তো? এখন ট্রান্সফরমারের ইন্টারনাল মেকানিজমের কারণে, মানে একটা ট্রান্সফরমার তৈরি করলেই যখন এই দুইটা জিনিস তৈরি হয়ে যাবে, তখন আলটিমেটলি যদি ট্রান্সফরমারে লোড লাগাই, সেই লোডের এগেইনস্টে যে ভোল্টেজ হবে তার ইনডিউস ভোল্টেজের সাথে পার্থক্য তৈরি হবে। এটাকে বলতেছি আমি ভোল্টেজ রেগুলেশন। এখন এই ভোল্টেজ রেগুলেশনকে এইভাবে লেখে পার্সেন্টেজ আকারে। এটা কি এফিসিয়েন্সি? এটা এফিসিয়েন্সির কথা পরে আসবে। ভোল্টেজ রেগুলেশন যদি বেশি বা কম হয় তাহলে অসুবিধা আছে। যদি মনে করেন আপনার 100 ভোল্ট সেকেন্ডারিতে তৈরি হয়েছিল, কিন্তু সেটা দেখা গেল যে 98 ভোল্ট পর্যন্ত গেছে। 100 ভোল্ট এবং 98 ভোল্ট যে আসলো, 98 ভোল্ট হলে তার পাওয়ারটা কমে যাবে না, আলটিমেটলি তার পাওয়ারটা কমে যাবে, কিছু পাওয়ার লস হয়ে যাবে এই ভিতরে। সো এই ভোল্টেজ রেগুলেশন থেকে এফিসিয়েন্সির কথা আসবে, সেটা পরে আসবে, ওকে? সো ভোল্টেজ রেগুলেশন আমরা লিখতে পারি E2 মাইনাস V2 এর পার্থক্য, এবং এই পার্থক্যটা যদি আমি টার্মিনাল ভোল্টেজের সাপেক্ষে দেখতে চাই যে টার্মিনাল ভোল্টেজে কতটুকু পরিবর্তন হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই V2 100%। E2 হতে পারে। যদি আমি দেখতে চাই সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজের সাপেক্ষে কতটুকু পরিবর্তন হচ্ছে, তাহলে ওটা E2 দিয়ে করব, ওকে? কিন্তু আমার যদি V2 প্রয়োজন হয় তাহলে V2 দিয়ে করব।
আপনি যেটা প্রয়োজন মনে করেন যে যে তথ্যটা বের করতে বলা হবে আপনি সেই তথ্যের উপর বেস করে এটা বের করবেন। তাহলে ভোল্টেজ রেগুলেশন জিনিসটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি ভোল্টেজ রেগুলেশনটা কি। কথাটা জটিল মনে হতে পারে কিন্তু কনসেপ্ট হচ্ছে সিম্পল, যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজের সাপেক্ষে টার্মিনাল ভোল্টেজের একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটাই যদি আমি সেকেন্ডারি ভোল্টেজের দিয়ে ভাগ করি সেই পার্থক্যটাকে বলবো ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। এখন ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন দুই ধরনের হতে পারে, অর্থাৎ এই পার্টটার মান একটা হতে পারবে পজিটিভ নেগেটিভ। কিছু লোড আছে যে লোড লাগালে এই ভোল্টেজ রেগুলেশনটা পজিটিভ হয়। পজিটিভ মানে হবে যে এই E2 ভোল্টেজটা বড়, V2 ভোল্টেজটা ছোট, মানে টার্মিনালের ভোল্টেজটা তখন সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ থেকে কম হবে। সেক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ভোল্টেজ রেগুলেশনের মান পজিটিভ আসবে। দুই ধরনের লোড লাগালে পজিটিভ ভোল্টেজ রেগুলেশন দেখা যায়, একটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোড আর একটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোড। ইন্ডাকটিভ লোড এবং রেজিস্টিভ লোড যদি আমি টার্মিনাল লাগিয়ে থাকি তাহলে অবশ্যই ট্রান্সফরমারে পজিটিভ ভোল্টেজ রেগুলেশন দেখা যাবে। কিন্তু যদি ট্রান্সফরমারে আমি ক্যাপাসিটিভ কোনো লোড লাগাই, যদিও খুব রেয়ার কেস, ট্রান্সফরমারে ক্যাপাসিটিভ লোড লাগানো খুব রেয়ার কেস, তাহলে দেখা যাবে যে এই V2 ভোল্টেজটা বড় হয়ে যাবে, তখন নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন দেখা যাবে। কারণ কি, এখান থেকে যদি E2 এর মান বড় হয় তাহলে E2 V2 একটা নেগেটিভ ভোল্টেজ হবে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন দেখা যাবে। এখন আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি কিভাবে মিন করে, কিভাবে অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ হচ্ছে একটা ফেজর ডায়াগ্রাম আকারে দেখব। ওকে, এটা কি ক্লিয়ার? আচ্ছা, এই সেকেন্ডারিতে কেউ কি আমাকে বলতে পারবে, এই সেকেন্ডারিতে যদি আমি একটা ইকুয়েশন লিখতে চাই কারেন্ট এবং ভোল্টেজের, ইকুয়েশনটা কেমন হবে? এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলে কারেন্ট হচ্ছে IL বা I2, তাহলে কেমন হবে? E2 equal to V2 plus I2 plus R2 plus JX2। অর্থাৎ এইখানে কতটুকু রেজিস্ট্যান্স আছে তার সঙ্গে আমি I2 কে গুণ দিলে এখানে কতটুকু ড্রপ আছে সেটা বের হয়ে যাবে, প্লাস V2। E2 সমান হবে টার্মিনাল ভোল্টেজ প্লাস যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটা। এটাই তো ইকুয়েশন, এর বাইরে তো কিছু নেই। এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগে। এই ইকুয়েশনটা আমি একটু ছোট করে নিই, V2 পূর্ণ হবে লিখি যাতে আপনারা সহজে বলতে পারেন I2 R2 প্লাস JX2 I2। এই ইকুয়েশনটা আমাদের যখন আমি ফেজর ডায়াগ্রাম আঁকবো এই ইকুয়েশনটা আমাকে দেখাইতে হবে যে এখন ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হচ্ছে বা নেগেটিভ হচ্ছে, এই ইকুয়েশন থেকে সেটা দেখানো যাবে। ওকে, মনে করেন আমি লাগিয়েছি একটা ইন্ডাকটিভ, আমি একটা রেফারেন্স ধরে নিয়েছি, আমার রেফারেন্স হচ্ছে টার্মিনাল ভোল্টেজ V2 আমার রেফারেন্স। আমি কি বলেছি, আমি একটা ইন্ডাকটিভ লোড লাগিয়েছি, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে ফেজ ডিফারেন্স কেমন হবে? ল্যাগিং না লিডিং? ল্যাগিং হবে। যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে ল্যাগ করে, আমি ইন্ডাকটিভ লোড লাগিয়েছি সো সেটা ইন্ডাক্টর, কারেন্ট ল্যাগ করবে, সো কারেন্ট ল্যাগ করলো। আমি সেকেন্ডারিতে যে লোড লাগিয়েছি সেই লোডের জন্য কারেন্টটা ল্যাগ করতেছে। ওকে, এখন এই জিনিসটা আমাদের ফেজর ডায়াগ্রামে দেখাইতে হবে, তাই তো? এখন V2 তো আমি এঁকে রেখেছি, এই যে V2, সমস্যা নেই V2 এর জন্য। ওকে, এখন আমার আছে হচ্ছে I2 R2, এই ভোল্টেজ ড্রপটা কিসের ভিতরে ভোল্টেজ ড্রপ? রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজ ড্রপ। রেজিস্ট্যান্সের ভিতরে যদি ভোল্টেজ ড্রপ হয়, রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কত? 0 ডিগ্রি। সো এই ভোল্টেজ ড্রপটা ডিরেক্টলি এখান থেকে এখানে দেখা যাবে। সরি, এটা কেমন হবে? এই I এর সাথে কারেন্ট এবং ভোল্টেজের কোনো ফেজ ডিফারেন্স নেই, সো নিচের দিকে আসবে এটা। এইটা প্যারালাল, এইটা থাকা মানে হচ্ছে এদের ভিতরে কোনো অ্যাঙ্গেল নেই, সেম দিকে থাকছে। ওকে, সো এটা হবে I2 R2, এটা কিন্তু ভোল্টেজ। আবার দেখেন I2X2 একটা রিঅ্যাকট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলে মনে করেন এইটা যেহেতু একটু বড়, আমি একটু বড় করে আঁকবো I2X2, কারণ এই এগেইনস্ট আমি এটা এখানেও আঁকতে পারতাম,
আমি এটা এখানেও আঁকতে পারতাম, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস আছে, এটাকে আমি কেটে নিয়ে প্যারালালি আর জায়গায় লাগাই দিতে পারি। সো এটাকে এখানে আঁকাও যায়, এটাকে এখানে আঁকাও যায়, কিন্তু আমি এই ভোল্টেজগুলোকে যোগ করে দেখাতে যাচ্ছি, এই জন্য ভোল্টেজের সাপেক্ষে এগুলো আঁকতেছি। ওকে, সো এইটা এই পোর্শনটা হয়ে যাবে হচ্ছে আমার E2, এটা হয়ে যাবে আমার E2, তাই তো? এখন এই জিনিসটাকে একটু রিড্র করেন, এই পর্যন্ত আমি একটু নাম দেন ও এ, নাম দেন বি, সি। ওকে, এই পোর্শনটা যদি হয় তাহলে এইটার নাম সি হলে এটা আমি এই ওডি E2, ওডি সমান কি হবে বলেন তো? ওডি সমান কি হবে এখান থেকে? ও এ, তাই না? আমি যদি ত্রিকোণ জ্যামিতি করতেছি, এই ওডি এর মান যোগ করতেছি, এই ওডি এতটুকু সমান কি হবে? ও এ যোগ ও এ বি যোগ বি সি, তাই না? তাই তো হওয়া উচিত নাকি বাইরে কিছু হবে? সো হবে হচ্ছে ও এ প্লাস এ বি প্লাস বি সি, তাই তো? কোনটা? এই যে ওডি, ওডি যদি আমি একটা ছায়া নিই, ওডির যদি একটা ছায়া নিই, মনে করেন ওডি এখানে আছে, একটা ছায়া কোথায় করবে? ভূমিতে করবে, সে ভূমির ছায়াটা এত পর্যন্ত হবে না? সেই ভূমির ছায়াটা এত পর্যন্ত হবে না? ওটা তো অতিভুজ হিসেবে থাকতেছে। আমি বলতেছি কি আমি ছায়া নিচ্ছি, এখান থেকে এই জিনিসটা ছায়া যদি আপনি ভূমিতে কল্পনা করেন, এখান থেকে এই জিনিসের ছায়াটা যদি ভূমিতে কল্পনা করেন, তাহলে সেটা হচ্ছে ও এ বি প্লাস বি সি হবে। ওকে, এখন এই ও এর সাথে ডিরেক্টলি ও এর সমান কত? ও এর সমান কত? V2, ও এর সমান V2 তো। আর যদি আমি এই এবি কথা চিন্তা করি, এবি সমান কি হবে? এবি সমান কি হবে? এবি পার্ট কোথায় আছে? এই অংশটা যদি আনুভূমিক অংশ নেই, এটা তো তির্যক বরাবর, আমি যদি এর ভূমি বরাবর অংশ নিতাম তাহলে I2 R2 cos θ, এর একটা নাম দিতে হবে আলাদা কিছু, I2 R2 cos θ এই ভূমির অংশ, এটা হচ্ছে তির্যক বরাবর আছে, এটা ভূমির অংশ নিই, তাহলে হয়ে যাবে হচ্ছে V2 I2 R2 cos θ, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হবে, থিটা কোথায়? অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। একইভাবে এই অংশটা যদি একটা ছায়া নেন তাহলে এখানে হয়ে যাবে I2x2 sin θ। জাস্ট আপনি দেখানোর জন্য যে ভোল্টেজ রেগুলেশনটা কেমন হবে, এত কিছু জানার উপরে হবে। তাহলে এটা হয়ে যাবে E2, সো E2 মাইনাস V2 হবে I2 R2 cos θ2 প্লাস I2x2 sin θ। ওকে, এখন এই মানটা যদি সে ভোল্টেজ রেগুলেশনের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন আমাদের বসাইতে হবে। তাহলে ভোল্টেজ রেগুলেশন ম্যাথ করতে বলে তাহলে আপনি ডিরেক্টলি এটা লিখবেন। আমার একটু কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার এখানে সিডি সমান হবে এখন I2x2, হ্যাঁ I2x2, কিন্তু আমার মতে স্যার হচ্ছে স্যার ওই বি এর নিচে যে পয়েন্ট আছে স্যার, বি এর নিচে জি স্যার, কোথায়? ওই স্যার I2 R2 লেখছেন যেটা স্যার, I2 R2 এখানে, জি স্যার, ওই এই অংশটা হবে এই হ্যাঁ, অংশটা। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই স্যার ওই ত্রিভুজের ওই স্যার আপনাকে কি দেখা যাচ্ছে তাহলে স্যার এই পয়েন্ট হতে এই ডি পর্যন্ত এই পুরোটা কি স্যার? তাহলে ওডি, হ্যাঁ। ওডি যদি ধরি এখানে ও আছে কিন্তু স্যার এই পাশে ওর নাম, হ্যাঁ ওডি এখান থেকে এই পর্যন্ত ওসি, ওসি যদি আমি এই পয়েন্টটা ধরি, ওসি এইটা সাই এটা না, এইটা সাই কি এটা না? হ্যাঁ কি বলেন? স্যার আমার মতে মনে হচ্ছে স্যার, আমি যেটা বুঝতে পারছি স্যার, আমার মনে হচ্ছে স্যার আমরা যেরকম স্যার ওই I2 R2 টা স্যার নিলাম, হ্যাঁ I2 R2 টা নিয়েছি, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আমরা বসাইছি ওডি সমানটাই তো x2 I2 x2 হবে স্যার পুরোটাই। সে ত্রিকোণমিতির সূত্র কি বলে? আপনি একটাকে ভূমি একটাকে লম্ব ধরবেন, তাই তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি তো পুরোটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি এইটাকে ধরেন, জি স্যার, এটা এটা তো হচ্ছে ভূমি যদি আমি I2 R2 ধরি স্যার, এটা যদি মনে করেন এখানে কি দিয়েছিলাম, এইটা কি দিয়েছিলাম আমি? V2
V2 না, এটা একটা নাম দিয়েছিল ও এ বি সি। OSBC আমি কি করে যোগ করেছিলাম? ও এ বি বি সি, তাই তো? আমি এই অংশটা আনুভূমিক অংশ নেওয়ার চেষ্টা করছি, এই অংশটা আনুভূমিক অংশ। আনুভূমিক অংশ নেওয়ার জন্য এই θ2 অ্যাঙ্গেলটা আমি কাছে লাগিয়েছি, এই θ2 অ্যাঙ্গেলটা আমি কাছে লাগিয়েছি। ওকে, এখানটার এটা আনুভূমিক অংশ, এই অংশটা আমি কাজে লাগিয়েছি, এই অংশটার জন্য এই অংশ, জাস্ট তার অ্যাঙ্গেলটা আমি কাজে লাগিয়েছি, জাস্ট তার অ্যাঙ্গেলটা আমি কাজে লাগিয়েছি। ওকে, বুঝা গেল? এটা কি স্যার ঠিক আছে। এ ও আর ও সি দুটো সমান? ও এ না স্যার, এই যে স্যার এখানে এই যে তো- ও সি আর বি সি এই দুটো সমান। না স্যার এইখানে যে স্যার এই লেখছেন স্যার I2 R2 I2 R2 আর ও সি কি সমান? ও সি না, তার সমান হবে না। তার সমান হবে না, তার সমান হতে যাবে কেন? এই ও সি এর অংশ হচ্ছে I2 X2 এর অংশ, আর এই ও এর অংশ হচ্ছে I2 R2 এর অংশ। এই I2 R2 এর আমি ভূমির অংশ নিব, এই I2 X2 এর আমি ভূমির অংশ নিব। এই ভূমির অংশ হচ্ছে OC, কিন্তু এই OC সমান আবার BC লেখা যায় না। OC সমান BC লেখা যায় না, কারণ OC সমান BC তো এখানে দেখাচ্ছে, আমার আঘাত তাই বলে। ওসি সমান এসি এসি লেখা হবে, ওসি সমান এসি। এই যে আচ্ছা, এই অংশটা নাম C দিলে আবার বলে C ড্যাশ দেন, তাহলে এখানে C ড্যাশ BC ড্যাশ। তাহলে এই OC আমি এই অংশটা যখন আনুভূমিক অংশ বের করতেছি, OC সমান BC ড্যাশ, আমি তো BC ড্যাশ যোগ করেছি, সেই BC ড্যাশ সমান আমি লিখতেছি I2 R2 sin θ। ওকে, এখন এই জিনিসটা ভোল্টেজ রেগুলেশনের সূত্রে যদি আপনি ফেলেন, E2 V2 হবে I2 R2 cos θ2 প্লাস ভুগতে থাকে। দেখুন আর মার্কগুলো দেখুন। মানছি কি করে? আচ্ছা, তাহলে ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে যদি আমার কোনো ম্যাথ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ E2 জানার প্রয়োজন নেই, যদি আমি cos θ2 এবং sin θ2 মান জানি, এবং সেকেন্ডারি কারেন্ট এবং রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের মান জানি, আর ভোল্টেজ তো আমি জানবো। ভিতরে E2 কতটুকু ইনডিউসড হয়েছে, তার জন্য 5M কতটুকু ছিল সেটা আমার জানার প্রয়োজন নেই। ওকে, এটা ছিল হচ্ছে যদি আমি ল্যাগিং লোড লাগাই তাহলে সিস্টেমটা হবে এই ধরনের ফেজর ডায়াগ্রাম হবে। যদি লিডিং লোড লাগাই তাহলে এটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমার V2, ও থেকে এ পর্যন্ত হচ্ছে আমার V2, তাই তো? ও থেকে এ পর্যন্ত V2, কারেন্ট হচ্ছে লিড করতেছে I2। এখন কারেন্ট লিড করলে I2 R2 হচ্ছে কারেন্টের সাথে প্যারালাল থাকবে, আর I2 X2 হবে কারেন্টের সাথে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি আছে। এখন খেয়াল করেন এই E2 হচ্ছে E2 এর ছায়া যদি আনুভূমিক অংশ নিই, আনুভূমিক অংশ হচ্ছে OD less than OA, তাই না? OD less than AA, তাহলে এটা বোঝা যাচ্ছে যে E2 less than V2। এটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে শুধুমাত্র এখানে একটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন। তাহলে যদি ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা যদি আমি নরমালি দাঁড় করি, দাঁড় করে দেখা যাবে যেটা লেখা যাবে যে প্লাস মাইনাস। এটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, যখন বলা হবে ল্যাগিং লোড তখন শুধুমাত্র প্লাসটা রাখবো, মাইনাসটা বাদ দিয়ে দিব, যখন বলবো লিডিং লোড তখন প্লাসটা বাদ দিয়ে মাইনাসটা ইউজ করবো। ঠিক আছে, এই ছিল মূলত ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। কথা হচ্ছে সহজ জিনিস, ট্রান্সফরমারের টার্মিনাল ভোল্টেজ লোড লাগানোর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, সেই পরিবর্তিত ভোল্টেজটাই এই ভোল্টেজ রেগুলেশনের মাধ্যমে দেখানো হয়। ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন অনেক হওয়া ভালো। যদি মনে করেন যে আমার এখানে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ 100 ছিল, সেটা লোড লাগানোর সঙ্গে সঙ্গে 80 হয়ে গেল, তাহলে কিন্তু ভোল্টেজ রেগুলেশন অনেক বেশি। আমরা চাই ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন যাতে জিরো, কিন্তু আলটিমেটলি জিরো হয় না, হালকা পাতলা একটু ভোল্টেজ রেগুলেশন থাকে। কিন্তু আমরা চাইবো যদি আইডিয়াল ট্রান্সফরমারের কথা চিন্তা করি, আইডিয়াল ট্রান্সফরমারে তো আমার এখানে কোনো উইন্ডিং রেজিস্ট্যান্সও নাই, লিকেজ রিঅ্যাকট্যান্সও নাই, সো আইডিয়াল ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন হচ্ছে জিরো। শুধুমাত্র আইডিয়াল ট্রান্সফরমার হলেই ভোল্টেজ রেগুলেশন জিরো হতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে যত মিনিমাইজ করে রাখা যায়, যতটা কম রাখা যায়, কম না রাখলে আমাদের এফিসিয়েন্সি ড্রপ করবে। অর্থাৎ যে পরিমাণ পাওয়ার ইনপুটে দিচ্ছি আউটপুটে ওই পরিমাণ পাওয়ার আমি পাবো। আর ট্রান্সফরমার কিন্তু হাইলি এফিসিয়েন্ট ডিভাইস, সব জায়গাতে ট্রান্সফরমার ইউজ হচ্ছে। এখন ট্রান্সফরমার যদি 20% এফিসিয়েন্ট হতো, তার মানে কি 100 ওয়াট দিলে পারে 100 কেভিএ দিলে মনে করেন 20 কেভিএ পাওয়া যাবে, তাই না? এই জন্য ট্রান্সফরমার এফিসিয়েন্সি অনেক বেশি হওয়া দরকার এই ধরনের ডিভাইসে, এবং এটা খুব বেশি হয়।
98, 99 এরকম। সো ভোল্টেজ রেগুলেশন নিয়ে আর কোনো কথা বলবো না আমরা এখন। আজকে এটা হচ্ছে বিটের টপিক। আজকে যে টপিক ছিল সেটা হচ্ছে ট্রান্সফরমারের টেস্টিং। ভোল্টেজ রেগুলেশন জিনিসটা কি একটু বোঝা গেছে? তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে ট্রান্সফরমারের টার্মিনাল ভোল্টেজ কি ফিক্সড, আপনি কি বলবেন? লোড না দিলে ফিক্সড। লোড না দিলে সেকেন্ডারি লোডের সমান, কিন্তু আপনি লোডের পরিমাণ ল্যাগিং বা লিডিং বা ইউনিট লোড লাগাচ্ছেন তার উপর নির্ভর করে ট্রান্সফরমার ভোল্টেজের পরিবর্তন। অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ট্রান্সফরমারটা আউটপুট ভোল্টেজ কি ফিক্সড না ফিক্সড না, লোডের সাথে সাথে এই ভোল্টেজ চেঞ্জ হয়, কিন্তু আমরা চাই এই ভোল্টেজটা যত মিনিমাইজ করা যায়, কম চেঞ্জ হয়। আচ্ছা, যখন আমি বলতেছি ট্রান্সফরমার টেস্টিং, ট্রান্সফরমার টেস্ট কেন করব আমি? একটু জেনারেল লজিক, আপনাদের লজিক কি বলে? আমি ট্রান্সফরমার কেন টেস্ট করতে চাই? ওয়াই? ট্রান্সফরমার টেস্ট করার প্রয়োজন কেন? কতটুকু লোডে কোয়েল পুরে না পুরে এটা চেক করে দেবো। লোডে কতটুকু করে আপনার এটা কোয়েল পুরে যাবে কিনা। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট তো আপনারা করছেন। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন ছিল? ট্রান্সফরমারের নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট মনে আছে? এই ট্রান্সফরমার টেস্টিং করার সময় ইকুইভ্যালেন্ট সার্কিটটা মাথায় রাখতে হবে। নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে অনেকটা এমন ছিল। সেকেন্ডারি যেহেতু ওপেন ছিল আমার, এখানে সাপ্লাই ভোল্টেজ V1, এর বাইরে আর কিছু ছিল? ট্রান্সফরমার লসগুলো সঠিকভাবে নির্ণয় করার জন্য এক্স্যাক্টলি, ট্রান্সফরমার টেস্টিং করা হবে ট্রান্সফরমারের লসগুলো সঠিকভাবে নির্ণয় করা, এবং ট্রান্সফরমারের যে বিভিন্ন প্যারামিটারসগুলো আছে, প্যারামিটারস বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে ইন্টারনাল যে আননট ওয়ার্কিং কারেন্টের যে আননট কম্পোনেন্ট লোড অবস্থায় এবং ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য যে এক্স নটটা ছিল এটা নির্ণয় করতে হবে। সাথে সাথে ট্রান্সফরমার উইন্ডিং রেজিস্ট্যান্স কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে, ট্রান্সফরমার লিকেজ রিঅ্যাকট্যান্স কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে। সো তিনটা কারণে ট্রান্সফরমার টেস্ট করবে, তিনটা কারণে শুনে মনিটর থাকলে সুবিধা হবে, নাহলে যে ব্যাটারি কি ঝামেলা হচ্ছে মনিটরটা দেয়নি দিবে 5 মিনিট করে দিবে। আমাদের টাকা পয়সারই সমস্যা। ট্রান্সফরমার টেস্টিং এর তিনটা পারপাস। টাকা তো দিয়ে দিয়েছি স্যার, মিটার যেটা লাগে দাদা স্যার ওই টাকা পয়সা দেয় তারা প্রথম কাজ হচ্ছে আমার সার্কিটের কনস্ট্যান্ট গুলো বের করতে হবে, কি কি কনস্ট্যান্ট আছে সার্কিটের ভিতরে। ওকে, যেমন R1, X1, R2, X2, R0, X0, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। এই যেগুলো বলতেছে সার্কিট কনস্ট্যান্ট। দুই হচ্ছে এফিশিয়েন্সি। আর এই লাইট একটু অফ করে দিতে হবে, লাইট সবই সমস্যা। লাইট অফ দরকার না, অফ করে দেবো। এফিশিয়েন্সি সমস্যা হচ্ছে স্যার, দেখা যায় আমার ক্যামেরাটা ঠিকঠাক আসছে কিনা দেখুন। আসছে স্যার, সমস্যা নেই। তাহলে ট্রান্সফরমার টেস্ট করব সার্কিট কনস্ট্যান্ট বের করার জন্য, আবার এফিশিয়েন্সি বের করার জন্য, এবং ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য। এখন ট্রান্সফরমার টেস্টিং করার সময় আমরা সাধারণত অন লোডে টেস্টিং করি না, ট্রান্সফরমারকে অন লোড অবস্থায় টেস্টিং করি। টেস্টিং অন লোড অবস্থায় টেস্টিং কেন করবো না তার একটা রিজন কি আমাকে বলতে পারেন? বিভিন্ন লোডে তো বিভিন্ন রকম ধরনের আমি মনে করেন যে একটা ট্রান্সফরমার মনে করেন যে যেটা হচ্ছে আমি জেনারেটিং স্টেশন যেখানে আছে সেখানে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করছি, কিন্তু 11 কেভি থেকে 132 কেভিতে স্টেপ আপ করতে পারে এত বড় ট্রান্সফরমার আমি ইউজ করেছি। এখন ওই ট্রান্সফরমারে মনে করেন যে মেগাভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে ওর মনে করেন যে লোড নিতে পারে, আপনি অত বড় লোড কোথায় পাবেন? এত বড় লোড পাওয়া সম্ভব না। আবার মনে করেন ওই মেগাভোল্ট অ্যাম্পিয়ার রেঞ্জে ট্রান্সফরমারটা টেস্ট করতে গেলে কি পরিমাণ পাওয়ার লস হবে? আপনি ওই পাওয়ারটা কি কোনো কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না। সো ও ক্ষেত্রে অনলোড অবস্থায় করতে গেলে দেখা যাবে যত বড় লোডও পাওয়া যাবে না,
আবার দেখা যাবে যে অনেক এনার্জি ওয়াস্ট হয়ে যাবে। সো আমরা এই ধরনের অসুবিধার জন্য ট্রান্সফরমারকে কখনোই অন লোড অবস্থায় টেস্টিং করি না। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রতিটা কোশ্চেন কিন্তু আপনাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে, আর পরীক্ষাও জিজ্ঞেস করতে পারে যে কেন ট্রান্সফরমারকে অন লোডে টেস্ট করা হয়। ট্রান্সফরমার টেস্টিং আছে দুই ধরনের, একটা হচ্ছে শর্ট সার্কিট ওপেন সার্কিট। শর্ট সার্কিট টেস্ট অ্যান্ড ওপেন সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট এক ধরনের করা হয়, ওপেন সার্কিট টেস্ট আরেক ধরনের করা হয়। আজকে শুধু আমরা ওপেন সার্কিট টেস্টটা একটু দেখব কিভাবে ওপেন সার্কিট টেস্টটা করা যায়। এখন আসি ওপেন সার্কিট টেস্ট। দেখেন, আপনি যদি কি করতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনার সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু জিনিসগুলো আপনার মনে থাকবে না। আপনাকে বললাম আমি ওপেন সার্কিট টেস্ট করতে যাচ্ছি, আপনার মাথায় কিছুই আসবে না, তাহলে কিন্তু হবে না। আপনার মাথায় আসতে হবে যে ওপেন সার্কিট টেস্টটা আমি করব ট্রান্সফরমারের কোর লস ক্যালকুলেট করার জন্য। কোর লস, কেন কোর লস ওপেন সার্কিট টেস্টে করব? আমরা বলেছিলাম যে ট্রান্সফরমারের মিউচুয়াল ফ্লাক্স হচ্ছে ফিক্সড। ট্রান্সফরমারের কোরের ভিতর দিয়ে যতই লোড লাগাই বা লোড না থাকুক, ট্রান্সফরমারের লোড লাগানো থাকুক বা না থাকুক, আমার কিন্তু কোর লসটা সবসময় সেম হয়। কারণ ট্রান্সফরমারের ভিতর কোরের ভিতর দিয়ে কখনো ফ্লাক্সের চেঞ্জ হয় না। আমি দেখাইছিলাম না যে অন লোড অবস্থায় ট্রান্সফরমারের কোরের ভিতর দিয়ে যে ফ্লাক্স থাকে, অফ লোড অবস্থায় ট্রান্সফরমারের কোরের ভিতর দিয়ে একই ফ্লাক্স থাকে। এই জন্য আমি অফলোড অবস্থায় ট্রান্সফরমার যখন ওপেন সার্কিট টেস্টটা করব তখন আমার মেইন ফাইন্ডিংস হচ্ছে ওই ট্রান্সফরমারের কোরের ভিতর দিয়ে কি পরিমাণ লস হবে, এবং ওই কোর লসটা সমস্ত লোডের জন্যই সত্য, যে কোনো লোডের জন্য এই কোর লসটা সেম। তাহলে কোর লস আবিষ্কার করবো যে কোর লস কতটুকু হচ্ছে ট্রান্সফরমারের জন্য। কোর লসটা কিন্তু তোমার ডিরেক্টলি হিট আকারে বের হয়ে যাবে, ওটা কিন্তু লস এফিসিয়েন্সির উপরে একটা প্রভাব ফেলবে। সো আমার টেস্টিং করে বের করতে হবে যে কোর লসটা কতটুকু। আর একটা জিনিস বের করতে হবে যে ট্রান্সফরমার ওয়ার্কিং কারেন্ট যেটা আছে, হিট করতেছে, হিট জেনারেট করতেছে যে কারেন্টটা, সেই কারেন্টের জন্য যে আর নট রেজিস্টিভ পার্টটা, সেই রেজিস্টিভ পার্টের মানটা কত, এবং ম্যাগনেটাইজিং কারেন্ট নিচ্ছে যে রিঅ্যাকট্যান্সটা, সেই রিঅ্যাকট্যান্সের মানটা কত। ওকে, এই কয়টা জিনিস হচ্ছে আমি খুঁজে বের করব। ওকে, এখন আসি ট্রান্সফরমারের টেস্টিং এর সময় আমি এই টেস্টটা লো ভোল্টেজ সাইডে করব না হাই ভোল্টেজ সাইডে করব। এখন কথা হচ্ছে এই ট্রান্সফরমার টেস্টিং যখন করবেন আপনি মাথায় প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড এই কথা মাথায় রাখার দরকার নেই। কারণ অনেক ক্ষেত্রে দেখবে যে প্রাইমারি সাইডে ভোল্টেজ বেশি, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ কম। এটা কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো এটা মনে রাখার দরকার নেই। আপনি মনে রাখবেন যে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট সব সময় লো ভোল্টেজ উইন্ডিং এ করা হয়। একই ট্রান্সফরমার দুই সাইড থেকে ইউজ করা যায়। হ্যাঁ, ইউজ করা যায়। আপনি চাইলে সেটা হাই ভোল্টেজ উইন্ডিং এ করতে পারেন, কিন্তু হাই ভোল্টেজ উইন্ডিং এবং লো ভোল্টেজ উইন্ডিং এ করার পিছনে কিছু যুক্তি আছে। সেই যুক্তিগুলো আমি একটু বলার চেষ্টা করব যে ট্রান্সফরমার হাই ভোল্টেজ সাইডে কেন আমি টেস্টিং গুলো করব। আগে একটা চিত্র আঁকি, তারপর যুক্তিগুলো দাঁড় করাই। কথাগুলো কিন্তু মাথার ভিতরে রাখবেন, দরকার ভিডিওগুলো দেখবেন যে এই কথাগুলো একটা, এইগুলো হচ্ছে বেসিক জিনিস। আপনি ম্যাথ পারলেন কি পারলেন না সেটা আমার দেখার বিষয় না, আপনি বেসিকটা জানেন। ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্টে আমি অবশ্যই এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো থাকবে। পরীক্ষা থিওরি দেওয়ার দরকার নেই। থিওরি দরকার নাই, পরীক্ষার থিওরি বেশি, মুখস্থ করতে হবে। ম্যাথ দিলে পারে সবাই পারে। বড় করে রাখুন। ওয়াট মিটার নাম তো শুনছেন, ওয়াট মিটার কি করে? হ্যাঁ, এনার্জি মাপে স্যার। এনার্জি মাপে ওয়াট মিটার। আর ইউ শিওর? ওয়াট মিটার, ওয়াট কিসের আছে? ওয়াট কিসের আছে? পাওয়ার, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যে পরিমাণ এনার্জি খরচ হয় সেটাকে বলে পাওয়ার। P = W/T। ওয়াট হচ্ছে পাওয়ারের একক। পাওয়ারের সাথে যদি টাইম গুণ করেন তাহলে সেটা হয়ে যাবে এনার্জি। আমাদের বাসায় যে ম্যানোমিটারগুলো আছে এগুলো হচ্ছে এনার্জি মিটার, ওয়াটের সঙ্গে কন্টিনিউয়াসলি টাইমটা গুণ করতেছে। সো এখান থেকে আমি লো ভোল্টেজ উইন্ডিং এ একটা অ্যামিটার বসাবো, তারপরে আমি একটা ওয়াট মিটার বসাবো। এখানে ওয়াট মিটার দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা হচ্ছে পোটেনশিয়াল কয়েল। এটা হচ্ছে ওয়াট মিটার। এখানে একটা
আপনি ভালো করেছেন। ওয়াটমিটার, ট্যামিটার, মেকানিক্যাল ছিল তার তো সমস্যা নেই, আপনি যেখানেই থাকেন না কেন আমি চেষ্টা করবো আপনার মাথার ভিতরে এই জিনিসটা ঢুকাইতে। আপনি মনে করেন ফিজিক্যাল সিচুয়েশনে আছেন, আমি সেই জিনিসটা ঢুকাতে একটা ট্রান্সফরমার আমি নিয়েছি, ট্রান্সফরমারে একটা অ্যামিটার লাগাবো। অ্যামিটার কীভাবে লাগাবো? সিরিজে লাগাবো। একটা ভোল্টমিটার লাগাবো, প্যারালালি লাগাবো। একটা ওয়াটমিটার লাগাবো, ওয়াটমিটারে 4টা লিড থাকবে। কারেন্ট কয়েল যেটা থাকবে, কারেন্ট কয়েল লাগাবো সিরিজে, পোটেনশিয়াল কয়েল লাগাবো সেটা হচ্ছে প্যারালালে। ওকে, এখন এটা আমি লো ভোল্টেজ উইন্ডিং এ লাগিয়েছি। লো ভোল্টেজ উইন্ডিং এ লাগানোর সুবিধা হচ্ছে এই যে সাপ্লাই ভোল্টেজ, এই যে সাপ্লাই, এই সাপ্লাইটা তুলনামূলক হাই ভোল্টেজ থেকে শুরু হবে, তাই না? ওটা যদি মনে করেন 2000 ভোল্ট হয়, এটা 1000 ভোল্ট বা আরো কম হতে পারে, আমার রেঞ্জ অনুযায়ী। ওকে, তার মানে এই ভোল্টেজটা অ্যাভেলেবেল পাওয়ার সুবিধাজনক হতে পারে। লো ভোল্টেজ উইন্ডিং অ্যাভেলেবেল, লো ভোল্টেজ অ্যাভেলেবেল হতে পারে, কিন্তু হাই ভোল্টেজ কি অ্যাভেলেবেল হতে পারে? মনে করেন 11 কেভি, 11 কেভি আপনি কোথায় পাবেন? ওই মেইন গ্রিড থেকে নেবেন, এটা ঝামেলাজনক। সো এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা কি, মনে করেন হাই ভোল্টেজ উইন্ডিং এ ভোল্টেজ তো হাই, কারেন্ট তো low, কিন্তু নো লোড পাওয়ার যেটা আছে পি নট হবে আই নট ইন্টু বি নট। এই আই নট কারেন্টটা যেহেতু নো লোড কারেন্ট, এই আই নট কারেন্টের মান খুবই অল্প। আই নট কারেন্টের মান যদি খুবই অল্প হয়, সেটা যদি আবার আপনার হাই ভোল্টেজ উইন্ডিং এ আপনি ট্রান্সফার করেন, তাহলে এখানে ভোল্টেজ বেড়ে যাবে, তাহলে কারেন্টটা আরো কমে যাবে। এই কারেন্টটা সেকেন্ড যে হাই ভোল্টেজ উইন্ডিং এ মেজার করতে গেলে যে অ্যামিটারটা দরকার, তাই অ্যাকুরেসি অনেক ভালো হতে হবে। এবার অ্যাকুরেসি ভালো থাকলে আপনার চোখ যদি ভালো করে রিড না করে, তাহলে আপনি বলছেন ডিজিটাল দিয়ে মাপবেন, তাতেও ঝামেলা আছে। সো হাই ভোল্টেজ উইন্ডিং এ মেজার করতে গেলে অসুবিধা হচ্ছে আমার একটা হাই ভোল্টেজ সাপ্লাই লাগবে এবং খুবই অ্যাকুরেট একটা অ্যামিটার লাগবে। ওকে, আরেকটা অসুবিধা হচ্ছে যদি হাই ভোল্টেজ সাইডে আপনি রেটেড ভোল্টেজ না দেন। রেটেড ভোল্টেজ মানে কি, তার ট্রান্সফরমার রেটিং যদি সেকেন্ডারি সাইডে 2000 ভোল্ট থাকে, তাহলে 2000 ভোল্টে দিতে হবে, না হলে এই ট্রান্সফরমারের কোরের ভিতর দিয়ে যে ফ্লাক্সটা, মিউচুয়াল ফ্লাক্সটা হওয়ার কথা ছিল, ম্যাক্সিমাম মিউচুয়াল ফ্লাক্স, সেই ম্যাক্সিমাম মিউচুয়াল ফ্লাক্স তৈরি হবে না। আর ম্যাক্সিমাম মিউচুয়াল ফ্লাক্স তৈরি না হলে কোরের ভিতর দিয়ে লসটা ম্যাক্সিমাম হবে না, রেটেড লসটা হবে। ম্যাক্সিমাম না বলি রেটেড লসটা হবে। অর্থাৎ এই কোরের ভিতর দিয়ে যে রেটেড ফ্লাক্সটা আছে, আপনি যদি রেটেড ফ্লাক্স তৈরি না করতে পারেন, তাহলে তো রেটেড লসটা হবে না। কিন্তু হাই ভোল্টেজ উইন্ডিং এ আপনি যদি হাই ভোল্টেজ সাপ্লাই না পান, আপনি অর্ধেক ভোল্টেজ দিয়ে রাখেন, তাহলে এখানে কি হবে? রেটেড লসটা হবে না। এই লসটা রেটেড ক্যালকুলেট করতে গেলে আপনার বহু ঝামেলা করতে হবে। সো ওই ঝামেলা থেকে আমি যাবই না। তাহলে হাই ভোল্টেজ উইন্ডিং এর অসুবিধা কি? হাই ভোল্টেজ সাপ্লাইয়ের অ্যাভেলেবিলিটি। আরেকটা অসুবিধা হচ্ছে অ্যামিটারে কারেন্টটা মেজার করে রিড করা অসুবিধা। আরেকটা হচ্ছে রেটেড সাপ্লাই যদি না পাই, তাহলে কোন লসটাও রেটেড হবে না। তাহলে লো ভোল্টেজ সাইডে করতেছি, সুবিধা আছে। এর সুবিধা হচ্ছে এই অ্যামিটারটা এখন অ্যাকুরেসি অত ভালো না হলেও চলবে, মোটামুটি কারেন্টটা মেজার করতে পারবে, কারণ ভোল্টেজটা কমে গেছে। লো ভোল্টেজ উইন্ডিং ভোল্টেজটা কমে গেছে, সো কারেন্টটা ভালোভাবে মেজার করতে পারবো আমি। ওকে, আবার সাপ্লাই যে ভোল্টেজটা সেটাও কম হলে চলবে। সো এই সুবিধাগুলোর জন্য আমি ট্রান্সফরমারের নো লোড টেস্ট যেটা আছে সেটা লো ভোল্টেজ উইন্ডিং এ করব। অবশ্যই লো ভোল্টেজ উইন্ডিং। মাথার ভিতরে আছে কিছু আসছে, কারণ আছে মাথায়, আপনার আছে, কারোর আছে মাথায়, থাকতে হবে, মাস্ট থাকতে হবে। রিজনটা কি? হাই ভোল্টেজে না করে লো ভোল্টেজে করবো। আপনি আপনার কাছে ট্রান্সফরমার টেস্ট করতে দিল, মনে করেন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আপনাকে বললো আপনি এখন ট্রান্সফরমারটা টেস্ট করেন। আপনি প্রথমে হেজিটেট ফিল করবেন যে আপনি কোথা থেকে শুরু করবেন, হাই ভোল্টেজ সাইড না লো ভোল্টেজ সাইড। আপনার প্রথমে ধরে নিতে হবে যে আমি লো ভোল্টেজ সাইডে টেস্ট করব, টেস্ট করে আমি ডাটাগুলো নিব। এখন এই যে টেস্টটা শুরু করছি, এই টেস্ট থেকে আমি কি কি ডাটা পাবো? এই অ্যামিটার থেকে নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট আই নট, তাই না? সাপ্লাই ভোল্টেজ V1, তাই তো? আর এই ডাব্লুটা কি? ডাব্লুটা কি? ওয়াট, কিসের ওয়াট? নো লোড কোর লস বা ডিরেক্ট কোর লস। আচ্ছা, এই কোর লস, শুধু কোর লস কেন বলতেছি? তার একটা কারণ থাকতে হবে না? কেন কোর লস বলতেছি? একটা জিনিস চিন্তা করেন, এই ট্রান্সফরমারের উইন্ডিংসে তো একটা রেজিস্ট্যান্স ছিল না? কারেন্ট গেলে সেখানে একটা লস কি হচ্ছে না? লস স্যার হচ্ছে, কিন্তু কারেন্টের পরিমাণ এতই কম যে ওই লসটা খুবই কম। সো ওই লসটা আমরা নেগলেক্ট করতে পারি। এই জন্য আমরা এটাকে শুধু কোর লস বলতেছি, যে কারেন্টের পরিমাণ, নো লোড কারেন্ট খুব কম, সো
উইন্ডিংসের ভিতরে যে রেজিস্ট্যান্স আছে তার ভিতরে লসটাও খুব কম। লসটা খুব কম হলে ওই লসটা বাদ দিয়ে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে এবং ভুল হবে। সো নো লোড কোর লস হচ্ছে P0। এই তিনটা তথ্য আমি এখান থেকে পেয়েছি। এখন এই তিনটা তথ্য থেকে আমাকে বাকি তথ্যগুলো বের করতে হবে। ওকে, বাকি তথ্যগুলোর ভিতরে কি আছে? নো লোড কারেন্ট তো আমি পাইছি, আমার হচ্ছে ওয়ার্কিং কারেন্ট আইডব্লিউ ছিল, হ্যাঁ ওয়ার্কিং কারেন্ট আইডব্লিউ ছিল। সেটা বের করার আগে আরেকটা জিনিস বলি, এই পি নট সমান কি লেখা যায়? পি নট সমান আই জিরো ইন্টু ভি ওয়ান তারপর কস থিটা নট। অবশ্যই যখন আপনি এসি পাওয়ারের কথা বলবেন তখন আই নট ইন্টু আই ইন্টু ভি ইন্টু কস রাখতেই হবে আপনার। যদি রেজিস্টিভ লোড হতো তাহলে কস না দিলেও সমস্যা ছিল। সো কস থিটা, এই কস থিটা হচ্ছে নো লোড ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে ফেজ ডিফারেন্স। এই নো লোড কারেন্ট ফেজ ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি হবে, কারণ সেটা পিওরলি ইন্ডাক্টরের মতো কাজ করবে প্রায়। সো নো লোড অবস্থায় ট্রান্সফরমারের পিএ পাওয়ার ফ্যাক্টর খুবই কম, পাওয়ার ফ্যাক্টর খুবই কম। সো এখান থেকে আমি ওই কস থিটা নটটা বের করতে পারবো। কস থিটা নট অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কতটা আছে সেটা বের করতে পারবো। পি নট ডিভাইডেড বাই আই নট ইনটু ভি। ঠিক আছে, এটা তো বের করতে পারলাম। এরপরে আমি যে ওয়ার্কিং কারেন্ট আইডব্লিউ, যেটা রেজিস্টিভ লস হিট আকারে ট্রান্সফরমারটাকে গরম করতেছিল, সেটা বের করব। আইডব্লিউ কি ছিল? আইডব্লিউ ইকুয়াল টু আই নট কস থিটা নট, থিটা নট কস। তাহলে এখান থেকে আইডব্লিউ মান বের হয়ে যাবে। আই মিউ ম্যাগনেটাইজিং কারেন্ট, আই মিউ হবে আই নট সাইন থিটা নট। তাহলে থিটা নট কোথা থেকে পাবো? এইখান থেকে cos ইনভার্স করে বের করতে হবে। cos ইনভার্স করে বের করলে থিটা নটের মানটা পাবো। সো এখান থেকে এই দুটো জিনিস বের হয়ে গেল। এখন আরো দুটো জিনিস বাকি আছে, আর নট এক্স নট। এটা কিন্তু ম্যাথ করার সময় একটু পরেই কাজে লাগবে, আমাদের সময় আছে না? আর নটটা কি হবে? আর নটটা বের করার জন্য আপনার প্রথমে মাথায় রাখতে হবে এটা হচ্ছে আর নট, এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভি অন। সো এখানকার কারেন্ট আই ডাব্লিউ কত হবে? আই ডাব্লিউ তো আমি জানি, আর নটটা কত হবে? হ্যাঁ, ভোল্টেজটা দেওয়া হবে, প্যারালাল আছে যেহেতু, ভি অন ডিভাইডেড বাই আই ডাব্লিউ, এক্স নটটা হবে ভি অন ডিভাইডেড বাই আই। সো নো লোড টেস্ট থেকে আমার যা যা পাওয়া দরকার আমি সমস্ত তথ্য এখান থেকে নিয়েছি। এই জিনিসগুলো ম্যাথমেটিক্স এর সূত্র আকারে দেখালাম, একটু পরে ম্যাথটা দেখাবো, আপনি নিজে নিজেই ক্যালকুলেট করবেন, তখন আপনাদের ট্রান্সফার করে নিজে নিজে ক্যালকুলেট করবেন। জিনিসটা কি বোঝা গেছে যে নো লোড টেস্ট জিনিসটা কি, নো লোড টেস্ট কিভাবে করতে হবে এবং কেন করতে হবে? লিখতে কি পারবেন? বা আপনি আমাকে কি বোঝাই, লিখতে না পারেন আমাকে কি বোঝাইতে পারবেন? হ্যাঁ, নো লোড টেস্ট কেন করবো আমি আগামী ক্লাসে কিন্তু। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। এখন একটা ম্যাথ করি, মনে করেন একটা নো লোড টেস্ট আমি করছি, নো লোড টেস্ট করে আমি এই তথ্যগুলো এখন ক্যালকুলেট করবো। হ্যাঁ, আমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দিই, হ্যাঁ PDF ফাইলটা দিই। আমরা ওখান থেকে আবার দেখতে পাবো। আপনারা কি বোর্ডিং ক্লিক করছেন? না স্যার, ঠান্ডা নেই। এই সব কাজ বলতে লাগে না, যেটা লাগে ওগুলো আমরা করতে চাই। আচ্ছা, মনে করেন আপনি একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিছেন, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের নো লোড টেস্ট করছেন। নো লোড টেস্ট করে যে তথ্যগুলো আপনি পাইছেন, প্রাইমারি ভোল্টেজ হচ্ছে ভি অন 220 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ বলছে ভি টু 110 ভোল্ট, প্রাইমারি কারেন্ট আই নট যেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, প্রাইমারি পাওয়ার যেটা ছিল পি নট হচ্ছে 30 ওয়াট। এই জিনিসগুলো দেওয়া আছে। আপনি কি আমাকে বলতে পারবেন এই ট্রান্সফরমার টেস্টিংটা কোথায় হয়েছে, প্রাইমারিতে না সেকেন্ডারিতে? মানে আপাত দৃষ্টিতে এই ট্রান্সফরমার টেস্টিংটা দেখেন, এই প্রাইমারি থেকে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে, কিন্তু প্রাইমারিটা কি হাই ভোল্টেজ উইন্ডিং, তাই না?
হাই ভোল্টেজ উইন্ডিংয়ে করার কথা ছিল, কিন্তু করা যায়। এরা হয়তো কি করছে, ডেটাগুলো লো ভোল্টেজ উইন্ডিংয়ে নিয়ে হাই ভোল্টেজ উইন্ডিংয়ে কনভার্ট করে দিচ্ছে। ওকে, ঠিক আছে। সো এখান থেকে আপনি যে জিনিসগুলো ক্যালকুলেট করবেন, cos theta naught watt, working current IW watt, ম্যাগনেটাইজিং কারেন্ট I মিউ এবং R নট কমা X নট, এই জিনিসগুলো ক্যালকুলেট করে আমাকে দেখান। সরি, সূত্র শব্দে আছে।